প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সমাবেশ বন্ধ, তীব্র গরমের কারণে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা। পতেঙ্গা নারায়ণগঞ্জ জ্বালানি পাইপলাইন প্রকল্প ব্যয় বাড়ানো হয়েছে ৮০০ কোটি টাকা, মেয়াদ ২ দফায়, ডিসেম্বরে শেষ হওয়ার আশা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। তীব্র গরমের জন্য দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমাবেশ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আজ এই নির্দেশনা দিয়েছে। এদিকে আপাতত গরম কমার কোনো সম্ভাবনা দেখছে না আবহাওয়া অফিস। এসএসসি পরীক্ষার সময় থেকেই দেশের অধিকাংশ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ। এরপর রোজা, ঈদ উল ফিতর ও বাংলা নববর্ষের ছুটি শুরু হয়। এই ছুটি আগামীকাল শেষ হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে তীব্র গরমে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে অভিভাবকদের মধ্যে উৎকণ্ঠা দেখা দেয়। এমন অবস্থায় প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থী সমাবেশ না করার নির্দেশনা দিল সরকার। এদিকে দেশের কোথাও মৃদু, কোথাও মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গত ১১ এপ্রিল থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহ চলবে মাসব্যাপী। গরমের দাপট মে মাসেও থাকবে, তবে সপ্তাহ জুড়ে একটানা না থেকে বৈশাখী ঝোড়ো হাওয়ায় তাপমাত্রা ওঠানামা করবে। ৮ দিন ধরে দেশের বিভিন্ন জায়গায় তাপমাত্রা চলছে ৩৬ থেকে ৪২ ডিগ্রি। গত ২৪ ঘন্টায় চুয়াডাঙ্গা ও যশোরে ৪০.৪ ডিগ্রি তাপমাত্রার রেকর্ড হয়েছে। প্রতারণা করলে অভিযুক্ত হজ এজেন্সিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জানিয়েছেন ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। অতীতের মতো যাত্রীদের সঙ্গে কোনো প্রকার বিরূপ আচরণ কিংবা প্রতারণা করলে লাইসেন্স বাতিল সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর শাস্তি। শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৪ দিনব্যাপী হজ যাত্রী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এসব সতর্কবার্তা দেন ধর্মমন্ত্রী। বলেন, এবছর বারবার সময় বাড়ানো হলেও পূরণ হয়নি হজের কোটা। যদিও ডলারের দাম বৃদ্ধির পরেও সরকার হজের খরচ কমিয়েছে বলে দাবি করেন তিনি। এবছর ১,২৭,১৯৮ জনের কোটা থাকা সত্ত্বেও সরকারি এবং বেসরকারিভাবে হজে যাচ্ছেন ৮৫,২৫৭ জন। আগামী জুন মাসে পবিত্র হজব্রত পালিত হবে। ৮০০ কোটি টাকা ব্যয় বেড়েছে চট্টগ্রামের পতেঙ্গা থেকে নারায়ণগঞ্জের গোদনাইল ২৫০ কিলোমিটার জানালি পরিবহন পাইপলাইন প্রকল্পের ২ দফা মেয়াদ বাড়ানোর পরও কাজ শেষ হয়েছে ৮০%। তবে বিপিসি বলছে ডিসেম্বরেই এই পাইপলাইন দিয়ে জ্বালানি তেল সরবরাহ শুরু হবে। চট্টগ্রাম থেকে নাসিরুদ্দিনের রিপোর্টে বিস্তারিত। দেশের জ্বালানি তেলের কেন্দ্রীয় সংরক্ষণাগার চট্টগ্রামের পতেঙ্গায়। আমদানি করা এবং ইআরএল এ পরিশোধিত ৬০ লাখ টন জ্বালানি তেল এখান থেকে নদী, সড়ক ও রেলপথে দেশব্যাপী পরিবহন করা হয়। এর মধ্যে সাশ্রয়ের কারণে ৮০% জ্বালানি পরিবহন হয় নৌপথে। তবে এই ৩ প্রক্রিয়ায় জ্বালানি পরিবহন বেশ সময় ও ব্যয় সাপেক্ষ। আছে জ্বালানি চুরির অভিযোগও। এছাড়া মাঝে মধ্যে বিরূপ আবহাওয়া বা শ্রমিক ধর্মঘটের মতো পরিস্থিতিতে অনিশ্চিত হয়ে পড়ে জ্বালানি পরিবহন। এই সংকট নিরসনে ২০১৮ সালে ২,৮৬১ কোটি টাকায় পতেঙ্গা হতে নারায়ণগঞ্জের গোদনাইল পর্যন্ত ২৫০ কিলোমিটার পাইপলাইন বসানোর প্রকল্প নেয় সরকার। প্রকল্পটি ২০২২ সালে শেষ হওয়ার কথা থাকলেও ২ দফা সময় বাড়িয়ে শেষ হচ্ছে চলতি বছরের ডিসেম্বরে। এর মধ্যে প্রকল্পের খরচ বেড়ে দাঁড়িয়েছে ৩,৬০০ কোটি টাকা। একটি আধুনিক, সময় স্বল্প লাগে এবং সাশ্রয়ী মেকানিজম যে প্রকল্পগুলো আমরা কিন্তু এখন বাস্তবায়িত করছি। এটা হলো আপনার অন্যতম বৃহত্তম লম্বা লাইন, আপনার ২৫০ কিলোমিটার পেট্রোলিয়াম প্রোডাক্টের পাইপলাইন। এটাও আমি বলছি যে পাইপলাইন বসানো শেষ, আমাদের যে কাঠামো প্রায় শেষ। তো এটাও ৭০-৭৫% হয়ে গেছে এবং এটা আমরা চিন্তা করছি আগামী ডিসেম্বরের মধ্যে এটা আমাদের অপারেশনে চলে আসবে। পাইপলাইনটি চট্টগ্রামের পতেঙ্গার গুপ্তখাল থেকে ফেনী, কুমিল্লা, চাঁদপুর, মুন্সিগঞ্জ হয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা গিয়ে শেষ হচ্ছে। পথে পাইপলাইন যাচ্ছে ২২টি নদীর তলদেশ ছুঁয়ে। এছাড়া থাকছে ৯টি মিড স্টেশন, 4টি পাম্প হাউস ও ২১,০০০ টনের ধারণ ক্ষমতা সম্পন্ন একটি ডিপো। দেশের নতুন এই প্রকল্পের নিরাপত্তা নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের। সব লাইন দিয়ে আমার তেলটা যাচ্ছে, এই লাইনটা আমার কন্টিনিউয়াসলি সার্ভিলেন্স করতে হবে যে এখানে কোনো প্রকার চুরি হচ্ছে কিনা বা কোনো বাধাগ্রস্ত হচ্ছে কিনা। যেসব লাইন দিয়ে পাইপলাইনটা আসতেছে সেসবের উপর দিয়ে কোনো বাড়ি যানবাহন চলাচল করতে পারবে না। আমাদের একটা খেয়াল রাখতে হবে। এটাকে ওভারবার্ডেন প্রেশার ইফেক্টের কারণে এটা আপনার কলাপস হয়ে যেতে পারে।
আবার সে নিকটবর্তী এরিয়াতে যদি কোনো স্থাপনা করা হয় তাহলে ফরমেশন ড্যামেজ যেটাকে আমরা বলি বা এক্সকামেশন ড্যামেজ সেটা আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ইন এডিশন এই পাইপলাইনে আমার ফায়ার এক্সপ্লোশন যাতে না হয় সেদিকে আমাদেরকে সুদৃষ্টি রাখতে হবে। পাইপলাইন স্থাপনের পর বছরে 27 থেকে 30 লাখ টন জ্বালানি তেল পরিবহন করা সম্ভব হবে বলছে বিপিসি, যা পর্যায়ক্রমে 50 লাখ টন পর্যন্ত বাড়ানো যাবে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর। নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহমুদ কুলি নিপুণকে হারিয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল। আজ ভোরে নির্বাচনের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। সহ সভাপতি নির্বাচিত হয়েছে ডিএ তায়েব ও মাসুম পারভেজ রুবেল। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন আলেকজান্ডার বো, সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী সহ সাধারণ সম্পাদক আরমান। গতকাল সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। 21 সদস্য বিশিষ্ট কমিটির এই নির্বাচনে 6 জন স্বতন্ত্র সহ 2টি প্যানেল থেকে 48 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্যানেল দুটো হলো মিশা ডিপজল ও মাহমুদ কলি নিপুণ। এর আগে নির্বাচনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন ইলিয়াস কাঞ্চন, আর সাধারণ সম্পাদক পদ নিয়ে শুরু হয় নানা টানাপোড়েন। অবশেষে আদালতের নির্দেশ অনুযায়ী এই দায়িত্ব পালন করেন নায়িকা নিপুণ। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে 9টি সিন্দুকে এবার মিলেছে রেকর্ড 27 বস্তা টাকা, বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা। শনিবার সকাল থেকে সিন্দুক খুলে চলছে অর্থ গণনার কাজ। 4 মাস 11 দিন পর খোলা হলো 9টি দান সিন্দুক। মাদ্রাসার 1.5 শতাধিক ক্ষুদে শিক্ষার্থী, ব্যাংকের অর্ধশত স্টাফ এবং মসজিদ কমিটি ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মিলে গণনা করছেন এসব টাকা। 3 থেকে 5 মাস পর পর এই সিন্দুক খোলা হয়। স্থানীয়রা বলছে মসজিদে দান করলে মনের বাসনা পূরণ হয়, মুশকিল আসান সহ মেলে রোগ ব্যাধি থেকে মুক্তি। এমন বিশ্বাসে দান করেন দেশ বিদেশের মানুষ। মসজিদটিতে নগদ টাকা ছাড়াও চাল, ডাল, গরু, ছাগল, হাঁস মুরগি সহ অনেক কিছু দান করেন তারা। দানের টাকায় জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় অনুদান দেওয়ার পাশাপাশি অসহায় ও জটিল রোগে আক্রান্তদের সহায়তা করা হয়। এর আগে 9 ডিসেম্বর সিন্দুক খুলে 23 বস্তায় পাওয়া গিয়েছিল 6,32,51,000 টাকা। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রয়েছে। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।